রাতের আধারে সোডিয়ামের কমলা আলোয় ভিজে থাকা ইস্তাম্বুলের পাহাড়ি রাস্তা। শহরের বাতাসে হালকা ঠান্ডা হাওয়া বইছে। দূরের আলোগুলো মিশে যাচ্ছে নীলচে কুয়াশায়। সেই নরম আলোয় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর্সলান ম্যানশনের কালো লিমুজিন গাড়িটা। গাড়ির ভেতর নরম আলো জ্বলছে। গাঢ় চামড়ার সিটে বসে আছে জিনিয়া, মাহিয়া, জারিয়া, খুশবু, এমির, আইদিন আর নিকোলাই। বাইরের দৃশ্যের মতোই ভেতরটাও উষ্ণ, ভারী ও মজার ঠাট্টার মাঝেও একটা দমচাপা গম্ভীরতা ভাসছে। লিমুজিনের পেছনে আরও দুটো কালো গাড়ি, যেখানে কালো পোশাক পরা বডিগার্ডরা চুপচাপ বসে আছে। চোখে কেবল একটাই নির্দেশ, সবসময় সতর্ক থাকতে হবে। হ্যাঁ রে খুশবু। গাড়ির মধ্যে হঠাৎ মাহিয়া নরম কণ্ঠে এই কথাটা খুশবুকে জিজ্ঞেস করে বসল। খুশবু একটা মৃদু হেসে জবাব দিল, বিগ ব্রোর আদেশ, গার্ড ছাড়া বেরোনো যাবে না। আমি রাইড করতে গেলেও পেছনে 4 জন থাকে। এরকমভাবেই জীবনটা চলে রে আমাদের। এর মধ্যেই পাশ থেকে আইদিন, মাহিয়া আর জিনিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, বাবু তোমরা যা ডেঞ্জারাস, তোমাদের কোনো বডিগার্ড লাগবে না। আইদিনের কথা শুনে জিনিয়ার মাহিয়া তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে পড়ল। এরপর এমিরের মুখে সেই চিরচেনা দুষ্টুমির ঝলক উঠল। সে জিনিয়ার দিকে হেসে বলল, আমি ভাবছি বডিগার্ড বাদ দিয়ে তোমাকে সঙ্গে নিয়ে ঘুরবো। এই কথা শোনা মাত্রই জিনিয়া রেগে গিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠল, শাড়ির মতো শরীর বানিয়ে পেছনে যদি বডিগার্ডই গুছতে হয়, তাহলে বডি বানিয়ে কি লাভ? এমিরের চোখ বড় বড় হয়ে গেল। জিনিয়া একটু দমে খুশবুর দিকে তাকিয়ে আবার বলে উঠল, জান্টুস, তুমি তো এত ভালো, কিন্তু এই বদমাইশ লোকটা তোমার ভাইয়া হলো কি করে, এটাই বুঝে পাই না। কথাটা শোনা মাত্রই খুশবু হেসে উঠল, কিন্তু জারিয়া বোনের কথা শুনে একটু রেগে গিয়ে নিচু গলায় বলল, চিনি, তুই কি চুপ করবি? কি শুরু করলি? ছোট আঙ্কেল তোর থেকে কত বড়, আর তুই এভাবে কথা বলছিস? জিনিয়া কোনো উত্তর দিল না, মুখ ফিরিয়ে জানলার দিকে তাকিয়ে রইল। তখন এমিরও হাসতে হাসতে জারিয়াকে বলে উঠল, এই যে কিন্তু বাক্য শেষ করতে পারল না। নিকোলাই তার দিকে এমন দৃষ্টি ছুড়ল যেন এক মুহূর্তেই তাকে নিস্তব্ধ করে দেবে। এমিরের মুখ শুকিয়ে গেল। নিজের কথা গিলতে গিলতে হাসির ভেতরেই সুর পাল্টে নিল। মানে জারিয়া, তুমি এত ভালো, সাদা পরি, এত ভালো, তোমাদের সবার ভালোর মধ্যে এই ডেঞ্জারাস মেয়ে কোথা থেকে এলো? এমিরের কথাটা গাড়িতে বাজতেই জিনিয়া দাঁত কিনমির করে বলে উঠল, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এদের দুজনের এই দুষ্টুমিষ্টি ঝগড়া দেখে আইদিন, মাহিয়া, খুশবু হেসে উঠল। খুশবু হেসে এমিরকে বলে উঠল, ব্রো, তুমি কেন এভাবে আমার জান্টুসকে এভাবে রাগাচ্ছ কেন? এবার এমির হাসতে হাসতে খুশবুকে বলে উঠল, হ্যাঁ রে অ্যাঞ্জেল, তোর জিনি আলাদিনের চিরাগ থেকে বাইরে কি করে বেরিয়ে এলো? জিনিয়া রাগে ফুঁসে উঠেছে। দাঁত কিরমির করে ধীমে গলায় বলল, বজ্জাত হারামজাদা। এর মধ্যে আইদিন হেসে বলে উঠল জিনিয়ার দিকে তাকিয়ে। ব্ল্যাক বিউটি আমার একটু আলাদিনের চাদরে ঘোরাবে? পাশ থেকে মাহিয়া মজা করে ঠোঁটের কোণে হাসি টেনে আইদিনকে বলে উঠল, বুড়ো বয়সে চাদরে চড়ার ইচ্ছে হয়েছে। কথাটা আইদিনের কানে যেতেই আইদিন দাঁত মুখ খিচিয়ে বলে উঠল, এই তোমাকে আমার কোন দিক থেকে বড় মনে হলো? মাহিয়া মুখ ঘুরিয়ে জবাব দিল, সব দিক থেকেই। সবাই গাড়ির মধ্যে আবারও হেসে উঠল, শুধু জারিয়া, নিকোলাই আর আইদিন বাদে। নিকোলাই তখনও গম্ভীর, তার চোখের দৃষ্টি স্থির হয়ে আছে জারিয়ার মুখে। জারিয়া তার চোখে সেগুলো লক্ষ্য করেছে, আর ক্লাবে ঘটে যাওয়া ঘটনার কথা মনে মনে ভাবছে। হাত দুটো নিজের অজান্তে শক্ত করে মোচড়াচ্ছে। গাড়ির ভেতরের বাতাস ভারী হয়ে উঠেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। এদিকে হৃদয়ার জন্য চিন্তা হচ্ছে, কোথায় যে মেয়েটা। জারিয়া এদিক ওদিক করে এবার খুশবুকে বলে উঠল, খুশবু, বড় আঙ্কেলকে একটু কল করে জিজ্ঞেস করবি রিদিয়া কোথায়? খুশবু কিছু বলতে যাবে তার আগেই নিকোলার গম্ভীর কণ্ঠ বেজে উঠল। এটা শুনতে জারিয়া একটু দীর্ঘশ্বাস ফেলল, চোখ নামিয়ে নিল। বাইরের রাস্তা এখন পাহাড়ি মোড় ছুঁয়ে নামছে নিচের দিকে। শহরের আলো দূরে জ্বলছে। গাড়িটা চলতে লাগলো, কিন্তু গাড়ির জানলার বাইরে রাতটারও ঘন হয়ে আসছে। আর সেই অন্ধকারে কোনো এক রাস্তায় কায়েনের বাইকটা ঝড়ের গতিতে ছুটছে। তার পেছনে কাঁপতে কাঁপতে বসে আছে রিদিয়া। হাওয়ায় তার চুল উড়ে এসে বারবার কায়ানের মুখে লাগছে। হৃদয়া দুহাতে আঁকড়ে ধরে আছে কায়ানের শার্ট, ভয়ে, ঠান্ডায় আর অজানা আতঙ্কে। একটু আস্তে চালান না, আমার ভয় করছে। আর আপনি কি করে জানলেন আমি ওখানে আছি?
কায়নের গলায় বরফের মতো ঠান্ডা সুর, কিন্তু সেই ঠান্ডার নিচে আগুনের মতো চাপা উত্তেজনা। আমার টেরিটরিতে আমি জানবো না কে কোথায়? এখানে রাস্তায় সব জায়গায় সিকিউরিটি ক্যামেরা লাগানো। ঠিক আছে, কিন্তু প্লিজ আস্তে চালান। হৃদয়ার শরীর বাতাসের হালকা ঠান্ডা হাওয়ায় কেঁপে উঠছে। বাতাসের ঠান্ডা কাঁপুনি তার শরীর বেয়ে নেমে যাচ্ছে, কিন্তু কায়নের রক্ত যেন উল্টো দিকে বইছে। তার শিরায় আগুন, তার চোখে এখন একরকম উন্মাদনা। সে হঠাৎই কর্কশ গলায় গর্জে উঠল। আমি আস্তে চালাতে পারি না। কায়নের শরীর এখনো কাঁপছে উন্মাদনার জোয়ারে। বাতাসের কারণে হৃদয়ার গায়ের গন্ধ তাকে আরো মাতোয়ারা করে দিচ্ছে। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। হৃদয়া আবারও বলে উঠল, তাহলে আমাকে ওঠালেন কেন? শিক্ষা দেওয়ার জন্য। কায়নের কথাটা শুনতেই হৃদয়ার ভ্রু কুঁচকে গেল। রাগে মনে হচ্ছিল পেছন থেকে কায়নের গলা চেপে ধরতে। দাঁতে দাঁত পিষে বলে উঠল, কিসের শিক্ষা? নীলাভ চোখজোড়া লাল হয়ে আছে। তার মনে ঝড় উঠছে, রাগ, আকর্ষণ, বিতৃষ্ণা সব মিশে। আমাকে উন্মাদ করার জন্য তোমার ফ্রেগরেন্স আমায় পাগল করে দিচ্ছে। কি লেগেছে শরীরে? আমাকে কেন উন্মাদ করার চেষ্টা করছো? তোমার আসল মতলব কি? আমার লাইফে আমি এক নারীতে খুশি, আর আমি তাকে খুব ভালোবাসি। প্লিজ নিজেকে আমার কাছ থেকে দূরে রাখবে। আমি তোমার মতো মেয়েদেরকে একদম পছন্দ করি না। কায়নের কণ্ঠে তীব্রতা, কিন্তু চোখে জ্বলে উঠেছে এক অজানা দুর্বলতা। হৃদয়ার বুক ধকধক করছে, কিন্তু রাগেও ফুঁসছে। হৃদয়া মনে মনে ভাবছে, সে তো তার নিজের পারফিউমটাই ব্যবহার করেছিল। কি করতে যে সে পারফিউম ব্যবহার করতে গেছিল? তাহলে তার নিজের উপরে সব উল্টোপাল্টা অভিযোগ আসতো না। এই পারফিউম তো সে আগেও ব্যবহার করেছে, কখনো তো কেউ এরকম করেনি। এই লোকটা কেন এমন করছে? সে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাগে জবাব দিল, আপনি নিজেকে কি মনে করেন? আপনি সম্পর্কে আমার মামা হন। আমার হ্যান্ডসাম হবু জামাই থাকতে আপনার মতো একটা বুড়ো লোককে কেন আমি ওই সব উম্মাদ না ফুম্মাদ করতে যাব শুনি? আপনার লাইফে যেমন লায়লা আন্টি আছে, আমার লাইফেও তেমন নীল ভাই আছে। এক একটা শব্দ যেন তীর হয়ে গিয়ে বিচ্ছে কায়নের বুকের মধ্যে। তার শরীর কাঁপছে রাগে, অপমানে, আর একরকম জ্বালায়, যা সে বুঝতেও পারছে না। বাইকের স্পিড হঠাৎই বাড়িয়ে দিল সে, যেন নিজের রাগের সঙ্গে পালাচ্ছে। হৃদয়া ভয়ে কায়নকে আরো জোরে আঁকড়ে ধরল। শরীর ঠান্ডায় কাঁপছে, বাতাস ছিঁড়ে যাচ্ছে। হৃদয়া চিৎকার করে বলে উঠল, প্লিজ আস্তে চালান, আমার ঠান্ডা লাগছে। বাইকটা আচমকাই হুই শব্দে থেমে গেল। কায়ান এমনভাবে ব্রেক কষল যেন নিজের ভেতরের ক্রোধটাও বাইকের সঙ্গে থামিয়ে ফেলেছে। সে হঠাৎ থেমে যাওয়া ধাক্কায় হৃদয়া তার পিঠের উপর ধাক্কা খেয়ে সামনের দিকে পড়ে গেল। তার শ্বাস গলায় আটকে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল কায়ানের পিঠের দিকে। তার বুকটা মোচড় দিয়ে উঠল। এই মানুষটা কেন এমন করছে? সে তো কিছুই ভুল বলেনি। রাতটা একদম নির্জন। পাহাড়ি রাস্তার একপাশে ঘন বন, অন্য পাশে কালো অন্ধকার ঢাল। সোডিয়ামের আলো শুধু কায়নের চোখের নিচে একটুখানি ছায়া ফেলেছে, যেন অন্ধকারে জ্বলছে ওর দৃষ্টি। হঠাৎ কায়নের গম্ভীর কর্কশ্বর বাতাস কেটে ছড়িয়ে গেল। নাম। হৃদয়া বুঝে উঠতে পারল না কি হলো। হঠাৎ নামতে বলছে কেন? আবার তুইও কেন শুরু করলো? এখানে মেরে টেরে ফেললে কি করবে? সে একটু ভয় পেয়ে উঠল। তবুও সে একটু সাহস নিয়ে বলে উঠল, মানে? কায়নের গলাটা এবার বজ্রের মতো গর্জে উঠল। নামতে বললাম তো। হৃদয়া ঠোঁট কামড়ে একটুও কথা না বলে ধীরে ধীরে বাইক থেকে নেমে একটু পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ঠান্ডা বাতাস তার গাল ছুঁয়ে গেল, আর সে বাতাসে তার শরীরটা আরো কেঁপে উঠল। রাত নিস্তব্ধ। দূরে কোথাও একটা কুকুরের ডাক শোনা গেল। তারপর আবার সবকিছু চুপচাপ। কায়ান ধীরে ধীরে বাইক দাঁড় করিয়ে হেলমেট খুলে হ্যান্ডেলে রাখল। তার নিঃশ্বাস ভারী, প্রতিটা শ্বাসে রাগ, দমন করা তৃষ্ণা আর নিজের অজানা দুর্বলতা একসঙ্গে মিশে আছে। তার চোখ লালচে হয়ে উঠেছে। নীলাভ দৃষ্টিতে এক অদ্ভুত আগুন জ্বলছে। সে এক পা করে হৃদয়ের দিকে এগিয়ে আসছে। তার পায়ের শব্দ নিস্তব্ধ রাস্তায় প্রতিধ্বনি তুলছে। হৃদয় পেছোতে লাগলো। তার ঠোঁট শুকিয়ে গেছে, চোখে ভয়, তবুও সাহস ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু এক পা পেছোতেই কায়নের দুই শক্ত বাহু তার কোমর জড়িয়ে ধরল। এক ঝটকায় তাকে আবার বাইকের উপর বসিয়ে দিল। হৃদয়া হঠাৎ এতটা আক্রমণে কেঁপে উঠল। তার নিঃশ্বাস থেমে গেল এক মুহূর্তের জন্য। তার শরীর জমে গেছে, চোখ বড় বড়, আর ঠোঁট থেকে কেবল একটা কাঁপা শব্দ বেরিয়ে এলো। কি করছেন? কায়নের মুখ এখন একদম তার মুখের সামনে। তার গরম নিঃশ্বাস হৃদয়ের মুখে পড়ছে। কায়নের চোখে জ্বলছে একরকম হিংস্রতা আর অস্থির আকর্ষণ। তার শার্টের কলারের একটা বোতাম খোলা।
আর একটা বোতাম খুলে গেল যখন সে দুহাত হৃদিয়ার দুপাশে রাখল। হৃদিয়ার গায়ে তার গন্ধ, হৃদিয়ার চুলের সুগন্ধ, সব মিলিয়ে বাতাসে দম বন্ধ করা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তার গম্ভীর কর্কশ সুরে কায়ান বলল, আমি তোর কাছে জিজ্ঞেস করেছি তোর লাইফে কি আছে, তোর জামাই দেখতে কেমন বল, জিজ্ঞেস করেছি আমি? হৃদয়ার শরীর শক্ত হয়ে আছে, চোখে ভয়, কিন্তু কায়ানের কণ্ঠে এখন একরকম ক্রোধময় কৌতূহল। সে হঠাৎই এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এরপর নিচু হয়ে হৃদয়ার নাকের সঙ্গে নাক ছুঁয়ে হাসকি কণ্ঠে বলে উঠল, আর কি বললি? আমি বুড়ো? আমার এখন যে অবস্থা করেছিস তুই, 1 মিনিটও সময় লাগবে না তোকে বোঝাতে তুই আমার কাছে কতটা দুর্বল। কিন্তু আমি তোর মতো মেয়েকে কিছু প্রমাণ করতে চাই না। কায়ানের কণ্ঠে কাঁপন, কিন্তু সেই কাঁপনের নিচে চাপা আকর্ষণ। হৃদয়ার শরীর শিউরে উঠছে, ভয়ে, ঠান্ডায় আর এই অচেনা অস্থিরতায়। তার বুকের ধকধক শব্দ যেন কায়ানও শুনতে পাচ্ছে। সে চেষ্টা করছে নড়তে, কিন্তু কায়ানের শক্ত বাহু তাকে ঘিরে রেখেছে। সে পুরোপুরি তার ফাঁদে আটকে গেছে। হৃদয়ার চোখে জল চলে এসেছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। তবুও সে নরম কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, আমার সামনে থেকে সরেন। আমি আপনাকে কিছুই বলতে চাইনি, শুধু বোঝাতে চেয়েছি আমার আর কোনো মতলব নেই। তীব্র ঠান্ডা হাওয়ায় ডুকাটির ইঞ্জিনের আওয়াজটা মিলিয়ে যাচ্ছিল ধীরে ধীরে, কিন্তু কায়ানের ভেতর যে আগুনটা জ্বলছে তা নিভছে না কিছুতেই। বুকের ভেতর জমে থাকা অস্থিরতা যেন এক প্রকার দম বন্ধ করা ঝড়ের মতো ছটফট করছে। তার চোখের নীলচে দৃষ্টিটা ক্রমশ রক্তব হয়ে উঠছে, নিঃশ্বাসগুলো ভারী হচ্ছে, গলার শিরা ফুলে উঠছে, আর মস্তিষ্ক বারবার বলছে, থাম কায়ান থাম। কিন্তু মন যেন পাগল হয়ে গেছে। তার ভেতরের কণ্ঠটা বলছে, এই পাগলামিটা থামাস না, ডুবে যা, শেষ পর্যন্ত ডুবে যা। আর মাথার ভেতরে যুক্তি চিৎকার করছে, না, তোর জীবনে এক নারীর জায়গা আগে থেকেই নির্ধারিত। সে তোকে ভালোবাসে, তুই ওকে ভালোবাসিস। তার জন্যই জঘন্য মেয়ে তোকে ধ্বংস করতে চাইছে। কায়ান তাতে দাঁত চেপে তাকিয়ে থাকলো হৃদয়ার দিকে, তারপর ঠোঁট ফিসফিসিয়ে বলে উঠল, মতলব নেই তাহলে তোর গায়ের গন্ধে মাতাল কেন হচ্ছে? হৃদয় নিজের নাকটা কায়ানের নাকের থেকে সরিয়ে বলল, এই পারফিউম আমি তো আগেও লাগিয়েছি, কখনো কারো কোনো অসুবিধা হয়নি। আপনি যদি নিজের মানসিক ভারসাম্য রাখতে না পারেন সেটা আমার সমস্যা নেই। হৃদয়ের এই ছোট্ট প্রতিবাদ কায়ানের বুকের ভেতর যেন বজ্রপাতের মতো পড়ল। সে আর কিছু না ভেবে হৃদয়ের চিবুকটা শক্ত হাতে ধরে টেনে নিল নিজের দিকে। তাই নিজের নিঃশ্বাসের উত্তাপ মিশে গেল হৃদয়ার গলায়, চোখের নিচে ছায়া, ঠোঁট ভিজিয়ে দিচ্ছে হৃদয়ের গলায় রাগ আর অস্থিরতায়। তোর ঠান্ডা লাগছে, আমার গরম লাগছে, ভীষণ গরম। এই পারফিউম লাগিয়ে নেক্সট টাইম আমার সামনে আসবি তো তোকে খুন করে ফেলবো। হৃদয় জমে গেল, যেন পুরো শরীরটায় বিদ্যুৎ ছুঁয়ে গেছে। কায়ানের নিঃশ্বাস গরম আগুনের মতো। এক মুহূর্তের জন্য মনে হলো সে যেন নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এই নিষিদ্ধ মানুষের স্পর্শে শরীরটা প্রতিক্রিয়া দিচ্ছে, অথচ মস্তিষ্ক বলছে, না, এটা ভুল, একদম ভুল। তার বুক ভার হয়ে উঠছে, চোখের কোণে জ্বালা করছে। তবুও হৃদয়া জোর করে নিজেকে টেনে নিল, ধাক্কা দিয়ে চিৎকার করে বলে উঠল, আমি যদি জঘন্য হই আপনি কি নিজের ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও আমাকে স্পর্শ করছেন? আমি সম্পর্কে আপনার ভাগ্নি হই ভুলে যাচ্ছেন? কেন চিৎকার করে বলে উঠল, ভাগ্নি মাই ফুড। আমি তোর মতো মেয়ের সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না। মামার জন্য তোকে টলারেট করছে, নইলে তোকে অনেকদিন আগে আমি বের করে দিতাম। আর কিসের ভাগ্নি, কিসের মামা তোর সঙ্গে? কায়ান এক পা এগিয়ে এলো, নিঃশ্বাসের উষ্ণতা মিলিয়ে যাচ্ছে হৃদয়ার ত্বকের কাছে। তার গলা ভারী হয়ে উঠল, তুই আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছিস রু? আমার ভেতর এখন এমন কিছু জেগে উঠছে যেটা আমি নিজেও চিনি না। তুই কি বলছিস না আমি আমার লাইফে এক নারীর জন্য জায়গা রেখেছি, আর তুই এখন সে সীমারেখা ছুঁতে আসছিস? কায়ানের মাথার ভেতর যেন এখন এক দানবীয় ঝড় বইছে। তার চোখে জমে আছে এমন এক রাগ যা কোনো ভাষায় মাপা যায় না। বুকের ভেতর থেকে আগুনের মতো নিঃশ্বাস উঠছে, আর তার আঙুলে ধরা পড়ছে অদ্ভুত এক কম্পন, যেন সে নিজেকেই আর চিনতে পারছে না। সে হঠাৎ এগিয়ে এসে হৃদয়ার কোমর জড়িয়ে নিল, এমনভাবে যেন তাকে পৃথিবীর বুক থেকে টেনে নিজের কাছে মিশিয়ে নিতে চায়। গলার স্বর তীক্ষ্ণ, তবু দমে আসা কণ্ঠে বলল, কেন? কিছুক্ষণ আগে রাস্তায় দাঁড়ানো ছেলের সঙ্গে কি করছিলিস? বিকে তুই কি করেছিলিস? আমি লালাসের অন্য কোনো মেয়ের সঙ্গে নির্জন এলাকায় সময় কাটাই না। হৃদয় মুখটা ঘুরিয়ে জবাব দিল,
আমারও আপনার মতো জঘন্য লোক মামা বলার কোনো ইচ্ছা নেই। আমিও ভালো দিদানের জন্য আপনাকে টলারেট করছি। আর আপনাকে কেন বলবো সে কে? কথাগুলো যেন আগুনের মতো পড়ল কায়ানের কানে। তার শরীর শক্ত হয়ে উঠল। জল শক্ত করে দাঁতে দাঁত চেপে সে হৃদিয়ার চুল ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখে তখন নীলচে শিখা জ্বলছে। রু, আই ওয়ান্ট অ্যান্সার। হৃদিয়া কায়ানের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আমি প্রয়োজন মনে করি না। আর ক্লাবে যা হয়েছে তার জন্য আমি নিজের কপালেই বাড়ি মারতে চাই। আমি কিছুই জেনে বুঝে করিনি। কায়ানের ভারী নিঃশ্বাস আরো তীব্র হয়ে উঠল। বুক ওঠানামা করছে। দাঁতে দাঁত পিষে বলে উঠল, কিন্তু আমি এখন কিছু জেনে বুঝিয়ে করব, পারলে আটকে দেখা। এই বলেই কায়ান হৃদিয়ার উন্মুক্ত ঘাড়ে নিজের ঠোঁট দিয়ে আবারও ভিজিয়ে দিতে লাগলো। হৃদিয়ার পেট মুচড়ে উঠল। মস্তিষ্ক বলছে লোকটাকে ছুঁড়ে ফেলতে, কিন্তু পারছে না। হঠাৎ করে কায়ানের হাত চলে গেল হৃদিয়ার ড্রেসে। ধীরে ধীরে হৃদিয়ার ড্রেস উঠাতে লাগলো। হৃদিয়ার চোখ বড় বড় হয়ে গেল। শ্বাস ভারী হতে শুরু করলো। এবার কায়ানের ঠোঁট ঘাড় ছেড়ে ধীরে ধীরে হৃদিয়ার চিবুক ছুঁয়ে যাচ্ছে। হৃদিয়া বাক্যহীন হয়ে যাচ্ছে। দুহাত দিয়ে কায়ানের শার্ট মুছড়ে চোখ বন্ধ করে নিল। তার কণ্ঠে সেই মুহূর্তে একটা কাপা রাগ, এক ধরনের পাগলামি। হৃদিয়া পেশাতে চাইলেও পারল না। কায়ানের নিকটতা, তার নিঃশ্বাসের উষ্ণতা সবকিছু মিলিয়ে এক ভয়াবহ টান তৈরি করছে। তার মস্তিষ্ক চিৎকার করছে পালা, কিন্তু শরীর যেন অবশ হয়ে পড়ছে। হৃদিয়া চোখ বন্ধ করে কাপা কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, সরে যান প্লিজ। কিন্তু কায়ান হৃদয়ের উন্মুক্ত উরুতে হাতের ঝড় চালাতে চালাতে কাপা কণ্ঠে বলে উঠল, আই ওয়ান্ট অ্যান্সার রু। ওই ছেলেকে কি করে চিনিস? এই জঘন্য ড্রেস পরে তার সামনে কেন ছিলিস? হৃদয় হঠাৎ চোখ মেলে তাকালো। গলায় ব্যথার ক্ষোভ মিলিয়ে এক শীতল বিদ্রুপ করে বলল, কেন চাই আপনার আনসার? আমি যদি ভুল না হই লায়লা আন্টিও সেম ড্রেস পরেছে, তাহলে সে কি জঘন্য ড্রেস পরেছে? কথাটা শুনতেই কায়ান রাগে হৃদয়ের উরুর অভ্যন্তরীণে ঝড়ের গতিতে নিজের হাতের খেলা চালাতে শুরু করলো। হৃদয় কায়ানকে দূরে সরাতে চাইছে, কিন্তু পারছে না। হৃদয় উন্মাদনায় মিশে যাচ্ছে। হৃদয়ের ঠোঁটের কাছে কায়ান নিজের ঠোঁট নিয়ে ভারী নিঃশ্বাস ত্যাগ করতে করতে বলে উঠল, এই ড্রেস পরে তোকে জঘন্য লাগছে, লায়লা কেনা। হৃদয় কাঁপতে কাঁপতে জবাব দিল, আপনাকেও আমার জঘন্য লাগছে, সরে যান অসভ্য লোক। কায়ান বাঁকা হাসি দিল। সে হাসিতে ছিল পাগলামি, বিষ। আমি যদি জঘন্য হই, দেন ওয়াই ইউ আর সো ওয়েট ফর মি? আমার স্পর্শে কেন কেঁপে উঠছিস, ইউ নাস্টি চিক্স? কথাটা শুনতেই হৃদয়ার চোখ বড় বড় হয়ে গেল। এরপর কায়ান দাঁতে দাঁত পিষে বলে উঠল, যতদিন আছিস আজকের পর থেকে আমার সামনে আসবে না, ইউ ডার্টি গার্ল। একটা অন্য দেশের মেয়ে 2 দিন হয়নি এদেশে এসছে, আর মধ্যেই এখানে লোকদের চিনে গেছে। ইন্টারেস্টিং না? আর আমি যদি জানতে পারি তোর অন্য কোনো মতলব আছে, সেদিন থেকে তুই জাহান্নাম দেখবি। এই বলে হৃদয়াকে ছেড়ে দিল। তারপর নিস্তব্ধতা, মাঝে শুধু বাতাসের গর্জন আর দুজনের ভারী নিঃশ্বাস। হৃদয়া কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, আর কায়ানের ভেতর যেন কোনো যুদ্ধ লেগে গেছে। নিজের রাগ, আকর্ষণ আর এক অজানা অপরাধবোধে সে ভেতরে ভেতরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এরপরে বাইকে উঠে কায়ান হেলমেটটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে আবার বলে উঠল, ন্যানো সেকেন্ডের মধ্যে যদি বাইকে না ওঠা হয়, এখানে ধ্বংসলীলা শুরু হয়ে যাবে, যে প্রভাব মেনশন পর্যন্ত পড়বে। হৃদয় কোনো জবাব না দিয়ে মুখ ঘুরিয়ে হাঁটা শুরু করলো। এই দৃশ্য দেখে কায়ানের মাথায় যেন রক্ত চেপে গেল। দাঁতে দাঁত পিষে উঠল। চোখের মনিতে জ্বলে উঠল আগুন। হঠাৎ বাইক থেকে নেমে প্রচণ্ড রাগে গর্জে উঠল। আর কোনো কথা না বলে সে হৃদয়ার দিকে ছুটে গেল। এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। হৃদয়া চমকে চিৎকার করে উঠল। হাত পা ছুঁড়ে লড়াই করছে। শয়তান লোক, ছাড় আমায়, একদম ছুবি না আমাকে, যাব না তোর মতো বজ্জাত লোকের সঙ্গে। রাগে ফুঁসতে ফুঁসতে কায়ান হৃদয়াকে বাইকের সামনে একপাশ করে বসিয়ে দিল, হাতের ভেতর দৃঢ় গ্রিপে চেপে। তারপর কোনো কথা না বলে ইঞ্জিন স্টার্ট করে দিল। বাইকটা গর্জন ধরে ছুটে চলল রাতের বাতাস চিরে। হৃদয়া চোখ বন্ধ করে বসে আছে, আর কায়ান তার ভেতরে এখনো চলছে সেই অদৃশ্য যুদ্ধ। একদিক থেকে হৃদয়ের উপস্থিতি তাকে জ্বালিয়ে দিচ্ছে, অন্যদিকে সেই একই উপস্থিতি তাকে দুমড়ে মুচড়ে রাখছে। এক নিস্তব্ধ রুমে শোনা যাচ্ছে উন্মাদনায় মতো 2 নারী পুরুষের ভারী নিঃশ্বাসের শব্দ। আর সে শব্দ ছিল কামনার জ্বরে ভেসে থাকা এক লীলা খেলা। পুরুষ কণ্ঠ নিজের উত্তেজনার মধ্যেই কাপা কণ্ঠে বলে উঠল,
কায়ান দেবের আর্সলান যখন জানবে তার লাইফ পার্টনার আমার বেড পার্টনার, সে কি মেনে নিতে পারবে? নারী কণ্ঠ হাসতে হাসতে জবাব দিল, ইউ রাস্কেল, বেড পার্টনার হয়েই থাকবে, আমার আর ওর মাঝে আসার চেষ্টাও করবে না, নিজের মুখটা বন্ধ রাখবে, নইলে আমি কি করতে পারি তা তোমার জানা নেই। পুরুষ কণ্ঠ পাগলামের হাসি দিয়ে বলে উঠল, ইউ আর মাই হর্নি ট্যাবলেট ডার্লিং, তার নিউ ফিয়ান্সে ইজ মাই ডার্লিং এনিমি, তোমাকে তো আমার লাগবেই। নারী কণ্ঠ আবার বলে উঠল, চোখের কোণায় আঘাত নিয়ে আমায় বলছো আমাকে লাগবে? এখনো বললে না এই আঘাত কি করে লাগলো? পুরুষ কণ্ঠ কর্কশ গলায় বলে উঠল, আমার এনিমির দেওয়া ভালোবাসা। এই বলতেই তাদের হাসি আবারও মিলিয়ে গেল উত্তেজনার আড়ালে।